আমার শিক্ষক নিয়োগ এক্ষুনি যেহেতু করা যাচ্ছে না, একটা সময় সাপেক্ষ, মহামান্য বিচারালয়ে তারা মধ্যশিক্ষা পর্ষদের সচিব মহাশয় আবেদন করেছেন রিভিউ পিটিশন করে যে আমাদের এক্সটেনশনটা দেওয়া হোক, যাতে যতক্ষণ না রিক্রুটমেন্টটা হচ্ছে এই শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারেন। তার মানে ওই শিক্ষকরা মানে কারা? এখন প্রশ্ন এসে গেছে সমাজে, দুটো প্রশ্ন, আপনি যোগ্য না অযোগ্য। এই অযোগ্য কারা? যারা র্যাঙ্ক জাম্প করেছে, সাদা খাতা দিয়েছে, যেভাবে হোক তারা পরীক্ষা না দিয়েও ঢুকে পড়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। কারণ এসএসসি যে সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, রেকমেন্ডেশন লেটার, তার চেয়ে প্রায় 2500 বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে দিয়েছে। এবং এটা এখনো তদন্ত সাপেক্ষ, কি হয়েছে না হয়েছে পুরো জাজমেন্টটাকে যারা পড়েছেন তারা বুঝতে পারবেন, প্রকৃত জায়গাটা বেরিয়ে আসবে। তার চেয়ে বেশি সংখ্যক দিয়ে ফেলেছে। কি করে হয়? যত রেকমেন্ডেশন থাকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার কম নেয় বা নেয়নি, পড়ে থাকার কথা। আমার কাছে যত চিঠি উপর থেকে আসবে, আমি যদি পিয়নের কাজটা করি, চিঠি বিলির কাজটা করি, তাহলে কিছু চিঠি আমার কাছে থেকে যাবে। এমনটা হবে না তো যে আমার সেন্ট্রাল মানে সাব ডিভিশনাল পোস্ট অফিস থেকে এসছে বা রিজিওনাল পোস্ট অফিস থেকে যত চিঠি এসছে তার চেয়ে বেশি চিঠি আমি বিলি করে দিলাম। ওই চিঠিটা এলো থেকে? এই অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো কি যেখানে সেখানে তৈরি হয়? এর ফলে এই যে মধ্যশিক্ষা পর্ষদের কার্যকলাপ, এবং যার জন্য আমাদের দিদেন প্রেসিডেন্ট অফ ডব্লিউবিবিএসি বোর্ডের, তিনি এখন জেলে আছেন। তো এরকম করে তিনি ছাড়ও পাননি। তো আমাদের যে বক্তব্য, এই বৈঠকগুলো করার কোনো প্রয়োজনীয়তা ছিল? একটাই ছিল রাস্তা। এখন আমার মনে হয় সেই রাস্তাটা কি? রাস্তাটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে আমরা যাতে কাজে এক্ষুনি লাগি। কি কি কাজ ছিল, অর্থাৎ আমাদের কি কি করতে হতো আসু, এটা বিজ্ঞপ্তিটা অবিলম্বে জারি করা, যে 3 মাসের মধ্যে নিতে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের যিনি সর্বাধিনায়িকা, তিনি প্রশাসক যিনি রাজ্যের, তিনি বলেছেন এটা 2 মাসে আমরা নিতে পারি। তাহলে 2 মাসে নিলে আমাদের এই টিচারদের বলা হতো যে তোমরা পড়াশোনা করো, 2 মাসের মধ্যে পরীক্ষা দাও। অনেকে পরীক্ষা থেকে ছিটকে যেতে পারে, এদের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এদের জন্য স্পেশাল কি দেওয়া যেতে পারে, যাতে প্রত্যেকটি যোগ্য শিক্ষককে, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে আমরা রিটেন করতে পারি? তাহলে তো ব্যাপারটা মিটে যেত, সুপ্রিম কোর্টের রায়টাই। আবার রিভিউ পিটিশনে যদি দেখা যেত যে না, আমরা যোগ্যদের তালিকা দিয়ে দিচ্ছি, ওরা কন্টিনিউ করুন, তাহলে আমার প্রসেসটাকে তো এগিয়ে রাখতে হবে। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসায় যদি করে, যে কথা সুদীপ্তদা বলছিলেন যে আপনারা তো কন্টেম্পটে পড়বেন, অর্থাৎ শিক্ষকদের বলেছেন আপনারা স্কুলে যান, শিক্ষকদের বলেছেন কিন্তু যে আপনারা কেন এখানে আছেন, চিফ সেক্রেটারি বলেছেন আপনাদের তো সার্ভিস টার্মিনেট আপনাদের করা হয়নি, তাহলে কেন স্কুলে যাচ্ছেন না, কেন আন্দোলন করছেন? আপনারা স্কুলে যান, স্কুলে আপনাদের তো পড়ানোর কাজ, সবাই মিলে জ্ঞান দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি সত্যি চাকরিতে আছেন? আবার মুখ্যমন্ত্রী বলেই ফেলেছেন যে ভলান্টারিলি অন্তত সার্ভিসটা দিন। তারা ভলান্টারি সার্ভিস করতে আসবেন, এতদিন একটা পার্মানেন্ট চাকরি, 6-8 বছরের 500 বছরের এই চাকরি থেকে চ্যুত হওয়া, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া, ছাত্রছাত্রীদের কাছে দাঁড়াবে কি করে? সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কোথাও কোথাও স্কুলে গিয়ে আমাদের মতো লোকদের কাছে এসে বলছে, আমরা গ্রামবাসী বলছি, কেন আপনি এদেরকে সই করতে দেবেন, কেন এদের বেতন দেবেন? আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। তো সেই কারণে আমাদের দুই দিক থেকে সমস্যা। একদিকে সরকার মানে শিক্ষামন্ত্রী তো কোনো কিছুই সেভাবে ধরা দিচ্ছে না, তিনি কখনো বলছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, কখনো বলবেন ওটা আদালতের বিষয়, কখনো বলবেন আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি, আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। তিনি এড়িয়ে যাচ্ছেন। কোনো অর্ডার আমাদের কাছে আসবে না যে যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কমপ্লাই করুন আপনারা, তাহলে তো ব্যাপারটা মিটে যায়। তারা বলছেন আপনারা স্কুলে যান, পড়ান, তারা খাতা দেখুন, সবকিছু করবেন, কিন্তু তারা মাইনে পাবেন না, এটা হতে পারে না। আবার মাইনের জন্য যে পোর্টালটা 3 তারিখ থেকে বিকেল বেলা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সঠিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেটা 9 তারিখ খুলে দেওয়া হচ্ছে, যেখানে যোগ্য অযোগ্য সবার নামের তালিকা আছে। তাহলে আমরা কাদের বেতন ভরবো? যদি না ভরি আবার এরিয়ার হয়ে যাবে, আবার যদি ভরি কন্টেম্পটের মধ্যে পড়বো। আমরা ভীষণ দ্বন্দ্বে আছি বলেই আমরা রবিবার দিন সারা রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা আমরা প্রতিনিধিমূলক একটা আলোচনায় বসছি যে আমাদের কোর্স অফ অ্যাকশন কি হবে। অর্থাৎ আমরা তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ আমরাও নিচ্ছি, যাতে আমরা কন্টেম্পটের মধ্যে না পড়ি, এবং আমরা ওই সমস্ত যারা লড়াই আন্দোলন করছেন
তাদের সঙ্গে সমব্যথী, তারা আমাদেরই জুনিয়র, আমরা তাদের পাশে আছি। সমস্ত রকমের মানে আমাদের থেকে তারা সহযোগিতা পাক, আমাদের থেকে যেন কোনো কষ্ট না পাক। তাদের উপর যে লাঠি এগুলো যে পড়েছে, এটা খুব কাঙ্ক্ষিত ছিল না, কারণ 7 তারিখে মুখ্যমন্ত্রী সভা আর 9 তারিখে তারা লাঠি খাবে। 8 তারিখে মানে কসবাতে যে ঘটনাটা ঘটলো, ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটেছে, আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। কেন এই ধরনের ঘটনা ঘটবে, অমানবিক এই কাজ, বর্বরচিত এই কাজ, তার তদন্ত করা উচিত এবং ওই পুলিশ অফিসারকে ইমিডিয়েটলি স্যাক করা উচিত। আমাদের এই ভাবনাটা রয়েছে। আমরা সে কারণে সহমর্মিতা প্রকাশ করেছি যারা এই খোলা আকাশের নিচে কালকে ঝড় বৃষ্টির মধ্যে যারা লড়াই আন্দোলন করছেন তাদের পক্ষে, এবং তারা যাতে ফিরতে পারে সেই আশা আমাদের আছে। তাদের পাশে থেকে আমাদের লড়াই করা ছাড়া স্কুল শিক্ষাকে বাঁচানোর দ্বিতীয় পথ নেই। অবিলম্বে তারা ফিরুক। এই যোগ্য শিক্ষকরা যদি এভাবে চলে যান, প্রদীপ্তদা বলার চেষ্টা করছিলেন যে আপনাদের নিরাপত্তা কোথায় থাকছে, তাহলে একের পর এক চলে যাবে, কোনো নিয়োগ হবে না। কোন স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল 1,500-2,000 স্টুডেন্ট, মাত্র 5 জন 6 জন 4 জন শিক্ষকে নেমে গেছে। কলকাতা স্কুল 3টে টাকি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে 3 জন গ্রুপ ডি ছিল, 3 জনই চলে গেছেন। তাহলে কে ল্যাবের দরজা খুলবে, কে ক্লাসরুমের দরজা খুলবে, কে স্টাফ রুমের দরজা খুলবে, এবং প্রধান শিক্ষক শিক্ষিকার দরজা কে খুলবে? কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলে যাচ্ছি। এইগুলো নিয়ে ভাবনা চিন্তার জন্য কি শিক্ষামন্ত্রী সময় পাননি? শিক্ষা দপ্তর জানে না? প্রত্যেকটা জায়গায় ISMS পোর্টালেই দেখা যায় কোথায় ভ্যাকেন্সি তৈরি হয়ে আছে, কি ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে। কেন সেটা দেখছে না? বাংলা শিক্ষা পোর্টালে দেখা যায় তার ছাত্রছাত্রী কত। এখনো পর্যন্ত আমরা দেখিনি যে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কেন হবে না? 3 মাসের মধ্যে যে কাজ সম্পন্ন করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যে, সে কাজ এখনো বিলম্বিত হচ্ছে কেন? কবে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য তারা তৈরি থাকবেন, তারা পরিকল্পনা করবেন? টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেটা কি আইনি লড়াইয়ের জন্য। কি করে স্কুল বাঁচানোর টাস্ক ফোর্স আমরা দেখতে পাচ্ছি না। কেন স্কুল বাঁচানোর টাস্ক ফোর্স হবে না? আইনি লড়াই তো দীর্ঘদিন চলতে পারে। ইতিমধ্যে 3 বছর চলে গেছে, আরো কতদিন এই আইনি জটিলতার মধ্যে আমরা থাকবো? কারণ যোগ্য অযোগ্যকে মেশাতে গেলেই এই জটিলতা বাড়বে, এবং সেই জটিলতা থেকে বেরিয়ে না আসতে পারলে স্কুল শিক্ষাকে বাঁচানোর কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তো কিছু আগে আমি একটা প্রেস মিট দেখছিলাম জয়েন্ট সিপি ক্রাইমের, তিনি ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে বলছিলেন যে সেদিন কি হয়েছিল ডিআই অফিসে, 13 জন পুলিশ কর্মী নাকি আহত হয়েছেন, এবং তিনি বলছেন যে স্কুল শিক্ষকরা এসে পুলিশকে পেটাবে এরকম তো আমরা আশা করিনি, সেই জন্য ফোর্স বেশি ছিল না সেদিন সে সময়, এবং অনেক বাইরের লোক তার মধ্যে নাকি ঢুকে গেছিল। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, কিন্তু আমরা কয়েক মাস আগে দেখেছিলাম রাজ্যে যেভাবে সরকার বনাম ডাক্তার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে সরকার বনাম শিক্ষক একটা এরকম পরিস্থিতি, মানে কি দৃষ্টান্ত তৈরি হচ্ছে? পুলিশের ব্যাপারটা বাদ দাও, আমি কোনোদিনই পুলিশ নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না। পুলিশ আজকে যার হয়ে লাথি মারছে, সরকার উল্টে গেলে তাকেই লাথি মারবে। পুলিশ চিরকালই এরকম, পুলিশ জিনিসটাই এরকম। পুলিশ কাকে লাথি মেরেছে এ নিয়ে আমি কোনো আলোচনা করতে পারি নাই। ওটা একটা কোনো পরিস্থিতির জন্য হয়েছে, ওটা নিয়ে খুব বেশি আবেগের কথা বলা হচ্ছে, খুবই অনভিপ্রেত ঘটনা, কিন্তু ওটা নিয়ে মানে পুলিশ কোনো পক্ষ নয়, পুলিশই আলোচনাটা কোনো বিষয় না। আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, শিক্ষক বনাম সরকার তো হেডিং এ আমরা রাখছি, মানে এই শিরোনামে আলোচনা হচ্ছে সোফিয়া। শিক্ষক শুধু নয়, শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখন বনাম সরকার, মানে সরকারি শিক্ষা ব্যবস্থা, মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, সেটা বনাম সরকার। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডাক্তার বনাম সরকার একটা অবস্থা তৈরি হয়েছে। এটা তো বৃহৎ ছবিটা। আগে আমরা ইমিডিয়েট মানে এখনকার আজকের ছবিটা আসি। আমি কিছুক্ষণ আগে আমি ক্যামেরা অফ করে দেখছিলাম, মানে এই ক্যামেরা অফ করে খবরে দেখছিলাম, ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তাতে যেটা বেরিয়ে এসেছে, যা আমি আপাতত দেখেছি তার ভিত্তিতে আমি বলছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি তালিকা তৈরি শুরু করেছে। আইনি পরামর্শ নিয়ে 21শে এপ্রিল নাকি তালিকা প্রকাশ হতে পারে। আর শিক্ষকরা বেতন পাবেন কিনা, এই 3টে যদি মূল বিষয় হয়, সেটা নাকি আইনি পরামর্শ নিয়ে কিছুদিনের মধ্যেই জানানো হবে। আইনি পরামর্শ কথাটা শুনে, এই রাজ্য সরকার আইনি পরামর্শ কথাটা আমি শুনে আমার খুব মানে হাসি পায় আর কি। হাসি পায় কারণ রাজ্য সরকার তো এই আইনি পরামর্শ নিয়েই তো 3 বছর ধরে চলেছেন। আইনি পরামর্শ আইনি পরামর্শ নিয়ে তারা গত বছর এপ্রিল মাসের শেষে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে কেস হেরে গিয়েছিলেন।
কলকাতা হাইকোর্টে কেসটা হারার পর যে মামলার রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সুপ্রিম কোর্ট কিন্তু নতুন কোনো রায় দেয়নি, সুপ্রিম কোর্ট কোনো নতুন রায় দেয় না, সুপ্রিম কোর্ট রায়টা আইনানুগভাবে দেওয়া হয়েছে, তা হয়েছে কিনা তা পর্যালোচনা করে সেই রায় সুপ্রিম কোর্ট বজায় রেখে। তো সেই তখন যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছিল যে সবার চাকরি বাতিল, তখন এই আইনি পরামর্শ নিয়ে তো সরকার বলছে না না সুপ্রিম কোর্টে আমি নিশ্চয়ই জিতে যাব। এই আত্মবিশ্বাসের তো কোনো ভিত্তি ছিল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে উল্টে যাবে 100% নিশ্চিত কে হতে পারে? মূর্খ, নির্বোধ, আইন সম্পর্কে কোনো জ্ঞানহীন লোক। আজকে যদি রাজ্য সরকার বলে আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না, তার মানে যারা প্রস্তুতির দায়িত্বে ছিলেন তারা হয় মূর্খ, নয় নির্বোধ, নয়তো আইন সম্পর্কে কিচ্ছু জানেন না। হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, তার ফলেই মাথায় আকাশ ভেঙে পড়েছে। এটা নিয়ে তো অনেক আগে বৈঠকে বসা উচিত ছিল, অনেক আগে ভালো অন্য আইনি পরামর্শ নেওয়া উচিত ছিল। এখন রাজ্য, আমি যা খবর দেখলাম, রাজ্য সরকার নাকি বলেছে যে এসএসসি তালিকা তৈরি শুরু করেছে। এবং আরেকটা তথ্য আমার কাছে এসেছে, জানি না, এই মুহূর্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বলছি, সিবিআই এর কাছে মিরর ইমেজে ওএমআর শিটের তথ্য আছে, ঠিকঠাক ওএমআর শিটের তথ্য আছে। এই কথাটা তো 3রা এপ্রিল থেকেই আমরা বলে আসছি, ফোর্থ পিলার উইথ দ্য পিপল। সিবিআই যে তদন্ত করে কাঁকড়ার চাল বেছে দিয়েছে, এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, অনেক আগের থেকেই বলে আসছি। গত বছর মে মাসে প্রথম বলেছিলাম, এবছর 3রা এপ্রিল থেকেও বলে এসেছি। সেই কাঁকড়ার চাল বাছাবাছিটা রাজ্য সরকার এবং তার আইনজীবীরা স্বীকার করেনি, কারণ তারা কাঁকড়ের থেকে পয়সা খেয়েছে। কাঁকড়কে বাঁচানোর জন্য চালকে শাস্তি দেওয়া হয়েছে। আইনি যুক্তি খাড়া করা হয়েছে, সেকেন্ডারি এভিডেন্স তাই এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য নয়। যেহেতু এসএসসির থেকে পাওয়া তথ্য নয়, এসএসসির দেওয়া তথ্য অন্য জায়গায় সংরক্ষিত, সেই জন্য সেই তথ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা দৈনিক অ্যাপিয়ারেন্স ফি নেওয়া আইনজীবীরা লড়াই করে গিয়েছেন। সেই আইনজীবীদের পরামর্শে যদি আবার রাজ্য সরকার চলে, তাহলে আমি জানি না শিক্ষকদের ভবিষ্যৎ। কিন্তু আমি এই ব্যাপারটা খুব খুঁটিয়ে দেখেছি, 1.5-2 বছর ধরে দেখছি। এসএসসির কাছে যে বলছেন না, এসএসসির কাছে তালিকা তৈরি শুরু করেছে, 21 তারিখে আইনি পরামর্শ নিয়ে জানানো হবে, এগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে এসএসসির কাছে তালিকা প্রকাশ করতে অতদিন সময় লাগারও কথা না। আছে তালিকা, প্রকাশ করলেই হবে, শুধু ওই একটা জায়গায় ঠেকে যাওয়ার বিষম সম্ভাবনা। সেটা হচ্ছে, তাহলে রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে এটা আসলে অনেক আগেই করা যেত, এই তালিকা তাদের কাছে ছিল, মানে তাদের কাছে, মানে তাদের হাতের মধ্যে ছিল, চাইলে তারা ইচ্ছে করলে এই তালিকা আগেও পেতে পারত। এইটা হচ্ছে এই মামলার একেবারে মোদ্দা কথা। এই মোদ্দা কথাটা যদি আমরা ভুলে যাই, বাকি পেরিফেরিয়াল বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে সেটা ঠিক হবে। আসল জিনিসটা হচ্ছে এইটা, সোফিয়া যেটা বললাম, যে সরকার চাইলে, এসএসসি চাইলে এখনো এই সমস্যার সমাধান করতে পারে। তদন্ত একদম ঠিক কথা বলছেন। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করো, সেটা না করে, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পালন না করে রাজ্য সরকার আইনি পরামর্শ এখনো নিয়ে চলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, ডিভিশন বেঞ্চে দেওয়া রায়ের পরে কোনো আইনি পরামর্শের কোনো মূল্য নেই। আমি আমার কথা শেষ করবো একটা কথা বলে, পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা ঘটনা, যেখানে পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার, তার বাড়িতে সিবিআই এর রেড হচ্ছিল, তাকে বাঁচাতে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা পথে নেমেছিলেন। তখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং শুরু হয়েছিল। তাতে রাজ্য সরকারের কিছু আইনি উপদেষ্টার পরামর্শ ছিল এটা এইভাবে আর্গিউ করতে হবে, কিন্তু অন্য পরামর্শটা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মানহানির, আদালত অবমাননার মামলায় কিছু করার নেই। দেশের সংবিধান মানলে একটাই জিনিস করা আছে, হাত জোর করে বলা, হুজুর ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করে দিন। সৌভাগ্যক্রমে সংশ্লিষ্ট অফিসার, আমি তার নাম করছি না, তার পদের কথাও বলছি না, সেই অবস্থান নিয়েছিলেন। সেই জন্য তিনি সসম্মানে এখন মানে অবসর জীবন যাপন করছেন।
এইটা খুব বড় জিনিস যেটা আমাদের নজরে আসছে না। এই যে এখনো আলোচনা করতে হবে, আইনি পরামর্শ নিচ্ছি কিভাবে কি করা যায়, এগুলো সব চালাকি, নানা ফন্দি ফোকর খোঁজার চেষ্টা, কিচ্ছু করার নেই। আর এটা মেনে নিয়ে সহজ সমাধান আছে, সেই সমাধানের পথেই রাজ্য সরকারকে হাঁটতে হবে। যদি রাজ্য সরকার সৎ এবং আন্তরিকভাবে চায় যে এই যোগ্য মানুষগুলোর, এই শিক্ষকদের চাকরি বাঁচুক, বারবার আমরা যেটা বলি এদের চাকরি বাঁচার থেকেও বড় কথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা বাঁচুক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচুক। আমি অবাক হয়ে যাই যে চন্দনবাবুর মতো কিছু মানুষ ছাড়া, আমাদের এখানে কিছু মানুষ ছাড়া, এখানে সুকান্ত চৌধুরী আসেন, অন্যদের আমাদের এখানে শিক্ষা সংক্রান্ত কথা বলেন, তাছাড়া কেউ এই কথাটা বলেন না। এটা শুধু চাকরি হারাদের চাকরি বাঁচানোর প্রশ্ন নয়, এটা পশ্চিমবঙ্গের শিক্ষাকে বাঁচানোর প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর প্রশ্ন। সেটা আজকেও দেখো তুমি যত সোফিয়া যেখানে যত আলোচনা দেখবে কথাকথিত মেইন স্ট্রিম মিডিয়াতে, কোথাও এই কথাটা ওঠে না চাকরি যাবে কি যাবে না, হবে কি হবে না, এই আইনি প্যাচ পয়জারে জিততে পারে। আরে বাবা, যে বাচ্চাটার মাস্টারমশাই নেই, লেখাপড়া শিখতে পারছে না, সে কোথায় যাবে? তাকে নিয়ে কোনো আলোচনা হয় না। এটা হচ্ছে আমাদের মিডিয়ার বড় দুর্ভাগ্য, আমাদের সমাজের বড় দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যকে আমি মনে করি আমরা আমন্ত্রণ করে ডেকে নিই।